তৃণমূল বনাম বিজেপি লড়াইটা যে মূলত দ্বিমুখী সেটা স্পষ্ট হতে আর কিছুই বাকি নেই। 11-র আগেও বাংলা দেখেছিল সেই দ্বিমুখী লড়াইয়ের ছবিটাই। 11-র পরিবর্তনের পর বাংলার মসনদে বসেছে তৃণমূল, তখন বিরোধীদের আসনে বামেরা। যদিও 2016 সালের বিধানসভা ভোটের পর থেকে অঙ্কটা ধীরে ধীরে বদলে যায়। তারপর শুধুই গেরুয়া উত্থান। 2019-এর লোকসভা থেকে ছবিটা একেবারে জলের মতো স্পষ্ট। কিন্তু ভোট এলেই বাংলায় বারবার ফিরে ফিরে এসেছে থার্ড ফ্রন্টের ছবিটা। লড়াইয়ে থেকেছে বাম কংগ্রেস। 21-এর বিধানসভায় বাংলা দেখেছে বাম কংগ্রেস আইএসএফের সংযুক্ত মোর্চা। কিন্তু সামনে 26-এর ভোট, আর এই ভোটে জোটের ছবি কি দেখা যাবে? জল গড়াচ্ছে কোন দিকে? চলুন একবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেখি কি বলছে আলিমউদ্দিন স্ট্রিট থেকে ফুরফুরা শরীফ। আপনাদের সঙ্গে TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আমি রয়েছি জয়দীপ। SIR শেষ হতে আর মাত্র কটা দিন, তারপরই ভোট ঘোষণা। এর মধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে মাসখানেক আগে প্রাথমিক আলোচনা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কোথায় কোথায় তারা দাঁড়াতে চান, মানে তাদের প্রার্থী দিতে চান, তার একটা খসড়া লিস্টও জমা দিয়েছিলেন বলে শোনা যায়। কংগ্রেসের কাছেও সেই লিস্ট পৌঁছেছিল, কিন্তু তারপর তার আর পর নেই। মানে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে তাতে জোটের ভবিষ্যৎ যেন ওই পদ্ম পাতায় জলের মতো টলমল টলমল করছে। নওশাদ থেকে বিমান বসু সবাই বলছেন জোট চাই, আলোচনা চলছে, কিন্তু করবে কে? বামফ্রন্টে আলোচনা চলছে, এখন বাইরে বলার মতো কোনো অবস্থা তৈরি হয়নি, তাই বাইরে কিছু বলছি না। কিন্তু এই হুমায়ুন কবিররা বলছেন জোট করবেন আপনাদের সাথে, এটাতে কি আপনারা সাড়া দেবেন? হুমায়ুন কবিররা তারা তো কথা বলেনি, তারা মাধ্যম দিয়ে কথা বলেছে, এখনো সেটা আমাদের আলোচ্য সূচিতে আসেনি। আর নওশাদ তো আপনাদের জোট, নওশাদের সঙ্গে তো আলোচনা হচ্ছে, এখন শেষ হয়নি। তার বাক স্বাধীনতা আছে, তার একটা দল আছে, তিনি তার মতো করে গুছানোর জন্য তিনি সময় দিচ্ছেন। এটা অস্বাভাবিক কিছু নয়, তিনি তিনার জায়গা থেকে খারাপ নয়। বললে অনেকের অসুবিধা হয়ে যায়। কংগ্রেস CPM কে আমরা আনুষ্ঠানিক বার্তা দিয়েছি। হুমায়ুন কবির সাহেব টেলিভিশনে বলছেন, যদিও দু একজন আমাদের অফিসের অন্যান্য নেতৃত্বদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু ওটা কতটা লিঙ্ক যেটা আসছে যে ইনশোর করাটা মধ্যখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে ইনশোর করতে গিয়ে। আমরা যদি 21-এর বিধানসভা ভোটের দিকে একবার নজর ঘোরাই, তাহলে দেখব সেইবার জোট করতে অনেক বেশি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। হাতের হাত ধরে বিধানসভায় খাতাই খুলতে পারেনি বামেরা। তৃণমূলের ধাক্কায় হাতেও ফোসকা। উল্টে ভাঙড় জিতে কোনো মতে মুখ রক্ষা করেছিলেন বাম কংগ্রেসের সবেধন নীলমণি নওশাদ সিদ্দিকী। এখন আবার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে শুভঙ্কর সরকার। অধীর সরেছেন। সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, শুভঙ্কর শিবির সওয়াল করছে একলা চলো নীতির পক্ষেই, অর্থাৎ জোটে তারা নিমরাজি। অন্যদিকে অধীর শিবির চাইছে জোট হোক। এর মধ্যে একটা জিনিস খেয়াল করেছেন, কিছুদিন আগে ওই যে মৌসাম বেনজির নূর, মানে তার যখন ঘর বাপসি হলো, কংগ্রেসে যখন তার ঘর বাপসি হলো, তখন তার পাশে দেখা গিয়েছিল গোলাম মীর, জয়রাম রমেশদের, ছিলেন শুভঙ্করও। তাদের বাংলায় জোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আর তখন তাদের একটাই কথা ছিল, আমরা এখন নিজেদের উদ্বুদ্ধ করতে চাইছি। মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? ওদের বাপগতিক দেখে রাজনৈতিক বিশ্লেষকরা তো বলতে শুরু করেছিলেন কংগ্রেস এখন অন্যের ঘর ভেঙে নিজেদের ঘর গোছাতে অনেক বেশি তৎপর। উল্টে কংগ্রেস নেতারা নির্বাচন পরবর্তী জোটের দিকেই ইঙ্গিত দিয়েছিলেন। ভোটের পর কার কেমন ক্ষমতা, কে কেমন কাজটাজ করছে, কাদের সঙ্গে পথ চললে সেটা বুদ্ধিমানের কাজ হিসাবে বলা হবে, সেই সব নিয়ে কর্মসূচি ঠিক করার কথা বলছিলেন খানিকটা। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনের সাংবাদিক সম্মেলনে কিন্তু অধীর চৌধুরীকে দেখা যায়নি। দলীয় সূত্রে যদিও খবর তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। অর্থাৎ কংগ্রেস কি করবে তা এখনও খুব একটা স্পষ্ট নয়। চাপানুতর পুরো দমে চলছে দলের অন্দরে। অন্যদিকে আলোচনার রাস্তাও যে পুরো মাত্রায় খোলা রয়েছে তার নেতাদের কথাতেই স্পষ্ট হয়েছে। ভারতীয় কংগ্রেস দল আমাদের এখান থেকে প্রস্তাব আমরা যায় এবং সেই প্রস্তাবে শিলমোহর দেয় AICC। আমাদের সিদ্ধান্ত এখান থেকে হয় না। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে বিরোধীদের ভোট বাইফার্কেশন হলে বা ভাগ হলে শাসক দলের তৃণমূল এবং বিজেপি অসুবিধা হয়। তবে আমাদের আলোচনা চলছে, এখনো ইটস টু আর্লি টু কমেন্ট।
কারণ আমরা এখান থেকে কিছু সিদ্ধান্ত নিই না, সবটাই এআইসিসি নেয়। সে বিষয়ে জোট হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। অন্যদিকে আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগেরবারের ভোটে আইএসএফের জন্য মাঠ অনেকটাই খোলা ছিল, কিন্তু এবার যেন খেলাটা অনেকটাই আলাদা। একা লড়লে মুসলিম ভোট টানতে অনেকটাই বেকায়দায় পড়তে হতে পারে নওশাদদের। পকেটে পকেটে বাম কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাংক রয়েছে সেটা অনেকটাই আইএসএফের খাতায় এসেছিল, কিন্তু একা লড়লে সেই অঙ্ক অনেকটাই ঘেটে যেতে পারে। তার উপর এবার আবার হুমায়ুন কবির নতুন দল খুলে মাঠে নেমেছেন, মুসলিম অধিকার রক্ষার দায়িত্ব একেবারে নিজের কাঁধে তুলে নিয়েছেন। মানে বারবার তার মুখে এই ধরনেরই বিভিন্ন কথা শোনা যাচ্ছে। সেখানে তাদের সঙ্গে জোট নিয়েও বামেরা এখনও দোলাচলে। আর সব অঙ্ক বুঝেই মনে হয় নওশাদরা মানে ঠিক এই কারণেই বারবার জোটের চেষ্টা করে যাচ্ছেন। আরও যে দলগুলো আছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। এবার সেই ক্ষেত্রে বামেদেরকে একটু উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা মানুষের কাছ থেকে চাইছি, তারা কাউকে তুমি মঞ্চে তুলে নিচ্ছে এবং তারা যা বলছে তারপর আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা এই ফিডব্যাকগুলো নিই, আমরা তো আর আইপ্যাককে বা আইটি সেলের কাছ থেকে নিই না, আমরা সরাসরি মানুষের কাছ থেকে নিই। একটা জিনিস মনে হয় আপনাদের মনে আছে, 24-এর লোকসভা, ওই 24-এর লোকসভা ভোটেও বামেদের সঙ্গে আইএসএফের জোট নিয়ে জোরদার তরজা হয়। দীর্ঘ আলোচনার পর আসন সমঝোতা শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিল। নওশাদ এখন যদিও বারবার বলছেন 30শে জানুয়ারি ডেডলাইনের কথা। জোট হবে কি জানা নেই। তার আগে জানুয়ারি ডেডলাইন কি বামেদের ওপর চাপ বাড়ানোর কৌশল আইএসএফের? আমাদের সাথে তো লেফট ফ্রন্টে আলোচনা হয়েছে এবং লেফট ফ্রন্টে আলোচনাতে আমরা তাদের কাছেও প্রস্তাব রেখেছি যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে সকলকে একসাথে নিয়ে চলতে হবে, এই প্রস্তাব আমরা রেখেছি। এটা আমাদের প্রস্তাব ছিল। এবার হুমায়ুন কবির সাহেব এটা বলতে পারবেন, তার সাথে সিপিএমের কোনো নেতৃত্বদের আলোচনা হয়েছে কি হয়নি ওটা বলতে পারবেন। শুধু আইএসএফ নয়, আরও যে দলগুলো আছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। আর এদিকে মোহাম্মদ সেলিম কংগ্রেসের কোর্টে বল ঠেলছেন। কংগ্রেসকে ঠিক করতে হবে, এখনো কিছু ঠিক করেনি। কিন্তু কংগ্রেস সব মানে একরকম এইদিকে লোকালি গ্রাউন্ড লেভেলে মোটামুটি একটা জোটের ভাবনা নিয়ে এগোচ্ছে। কংগ্রেসের সমর্থকরা চায়, জেলা স্তরের নেতারা চায়, কিন্তু পিসিসি এসিসি আইসি ঠিক করতে হবে। কিন্তু পিসিসি চাইছে না, তারা ঠিক করবে। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? পরিষ্কার বলেছি, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আসন সমঝোতার ক্ষেত্রে আর আগে তো রাজনীতি ঠিক করতে হবে, তারপর তো আসুন। গত দুবারের লোকসভা নির্বাচন হোক কি বিধানসভা নির্বাচন, খাতা খুলতে পারেনি বামেরা। এ রাজ্যে ক্রমেই ফিকে হয়েছে লাল। শিবরাত্রির সলতে হয়ে জ্বলছে শুধুমাত্র তাহেরপুর পুরসভা। এখন শূন্য মুছতে মরিয়া এই বাম ফ্রন্ট আবার খানিক নিজের শক্তি বৃদ্ধিতে জোর দিচ্ছে। মানে কেন এমনটা বলছি, এই ধরনের খবরই কিন্তু আলিমুদ্দিনের ভিতর থেকে গত কয়েকদিন আসতে শুরু করেছে। শরিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই আসন সমঝোতা নিয়ে একটা বৈঠক করেছে সিপিএম। জেলায় জেলায় নিজেদের ভোট ব্যাংকের সমীক্ষা চালিয়ে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করছে সিপিএম। সূত্রের খবর, এবারের ভোটে খাতা খুলতে প্রবল সম্ভাবনাময় আসনগুলোতে হেভিওয়েট প্রার্থী দেওয়ার অঙ্ক কষছে আলিমুদ্দিন স্ট্রিট। মানে সব আসনে নয়, শুধু সম্ভাবনাময় আসনগুলোতে। অর্থাৎ দলে যারা পরিচিত মুখ তাদেরকেই শক্তিশালী আসনগুলিতে দাঁড় করিয়ে এনে জয় ছিনিয়ে আনার চেষ্টা চলছে। সোজা কথায় যে করেই হোক শূন্যের সাপ ঘোচাতে মুখিয়ে রয়েছে বিমান ব্রিগেড। আলিমুদ্দিনে প্রায় রোজই চলছে বৈঠক। বামেদের তরুণ নেতাদের পরিচিত মুখ হিসাবে বারবারই উঠে আসে মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, সায়ন বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায়দের নাম। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরাও হেভিওয়েট নাম। সূত্রের খবর, এদের দিয়েই শূন্য মোছার প্রাথমিক পরিকল্পনা শুরু করেছে বামেরা। মানে সেই রকমই চর্চা কিন্তু বামেদের অন্দরমহলে। 2021-এর বিধানসভায় 4টি আসনে দ্বিতীয় হয়েছিল সিপিএম, বাকি আসনগুলোতে তৃতীয়। ভগবানগোলা এসেছিল 21.15% ভোট। ডোমকলে তাদের খাতায় এসেছিল 35.57% ভোট। জলঙ্গিতে 20.06% ভোট। যাদবপুরে 27.5% ভোট। এই আসনগুলো তো রয়েইছে। এছাড়াও আলাদা করে বালি, উত্তরপাড়া, দমদম উত্তর, রানীনগরের মতো আসনগুলোতে জোর দিচ্ছে সিপিএম।
জোর দেওয়া হচ্ছে মানিকচক, হরিশ্চন্দ্রপুর, পান্ডুয়া, কামারহাটিতেও। আমাদের লক্ষ্য হচ্ছে এমন সংখ্যার বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যাওয়া যাতে সামনের 5 বছর আমাদেরকে বাদ দিয়ে পশ্চিমবাংলায় সরকার চলতে না পারে। জোট কংগ্রেসের সঙ্গে সে তো একশো, আমাদের নতুন কি বলুন, এটা 2016 সাল থেকেই তো আমরা বলে এসেছি বাংলায় তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সবাইকে আমরা সঙ্গে নিয়ে লড়তে চাই। বাম জোট আছে, বাম ফ্রন্ট, লেফট ফ্রন্ট আছে তো। আর নতুন জোটের কথা আমরা একটু বলছি না, আমরা বলেছি বাম ফ্রন্ট। বাম ফ্রন্টের বাইরে অনেক বামপন্থী দল আছে, আমরা তাদেরকেও সম্মিলিত করছি, জোট বলছি না। তাহলে বাম ফ্রন্ট, তার সঙ্গে আরও সহযোগী বামপন্থী দল আসবে। 26-এর মহাযুদ্ধে জোট, সমঝোতা, কথা চালাচালি মূলত এই দলগুলোকে ঘিরেই, মানে যাদের কথা এতক্ষণ আপনাদের বলছিলাম। কিন্তু দল গঠনের পর থেকেই হুমায়ুন জোটের জন্য নিয়মিত বার্তা দিচ্ছেন, কখনো সংবাদ মাধ্যমের সামনে, আবার কখনো সোজা নেতাদের বাড়িই চলে যাচ্ছেন। এই তো কদিন আগে ঘুরে এসেছেন ফুরফুরা শরীফ থেকেও, তবে নওশাদ বা আব্বাস কারোর দেখাই পাননি। অর্থাৎ জেইউপি মানে এই জাপের সঙ্গে জোট নিয়ে চর্চা কিন্তু পুরোদমে চলছে। তার আহ্বানকে পত্রপাঠ এখনও কিন্তু কোনো দল থেকেই খারিজ করে দেওয়া হয়নি, তবে তরজা চর্চা সবই কিন্তু পুরোদমেই, পুরো মাত্রাতেই চলছে। এদিকে জোটের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন হুমায়ুন, প্রায় একই কথা মনে করিয়ে দিচ্ছেন নওশাদও। 30শে জানুয়ারি পর্যন্ত খোলা, কংগ্রেসের জন্য খোলা, সিপিএম এর জন্য খোলা, আইএসএফ এর জন্য খোলা। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। জাপ আইএসএফের বাইরে বিহারের সীমাঞ্চলে ফের সাফল্য পাওয়া আরও একটা দল ভোটমুখী বাংলায় জোট চর্চায়, তা হলো মিম। মিমের দাবি তারা নাকি জোটের বিষয়ে বামেদের সঙ্গে কথা বলে তেমন সাড়া পায়নি। তা যদিও মানছেন না সেলিম, ভাব বুঝে মিম বলছে হুমায়ুনই তাদের বন্ধু। এদিকে অন্য একাধিক রাজ্যে ভোট সমীকরণে নজর দিলে দেখা যাবে পকেট ভোটের খেলায় বরাবরই সিদ্ধহস্ত এই মিম। একবার যে আসনে পা রেখেছে, মানে যে আসন থেকে জিতে এসেছে, সেখানে অন্যদের নাক গলানো বড্ড কঠিন হয়ে যায়। যে হুমায়ুনকে নিয়ে এত গদগদ মিম, সেই হুমায়ুনই আবার বলছেন বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে তার কোনো আপত্তি নেই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। এবার বিজেপির ছাপ মারা হুমায়ুনকে নিয়ে চললে চাপে পড়বে না তো বামেরা? অস্বস্তি বাড়বে না তো? প্রশ্ন রয়েই যাচ্ছে। এখানে মীনাক্ষী ও বিমান বসুর কথা কিন্তু আলাদা করে শোনার প্রয়োজন রয়েছে। মানুষের প্রয়োজনে তৃণমূল, বিজেপি বাদে এবং সাম্প্রদায়িক বাদে যারা আসতে চান আমাদের হাত বাড়ানো রইল। আইএসএফ তৃণমূল, বিজেপি বাদে, সাম্প্রদায়িক বাদে যারা মানুষের দাবিতে এসে লড়তে চান তাদের জন্য আমাদের হাত তার বাড়ানো। মধ্যে কি মিম, আইএসএফ এবং হুমায়ুন কবির? সাম্প্রদায়িক, তৃণমূল, বিজেপি বাদে। বামফ্রন্টে আলোচনা চলছে, এখন বাইরে বলার মতো কোনো অবস্থা তৈরি হয়নি, তাই বাইরে কিছু বলছি না। এদিকে জোট নিয়ে জাপ, মিম, আইএসএফ, বামেদের এমন মতিগতি দেখে প্রতিপক্ষকে আক্রমণ নয়, যেন বিদ্রুপে ব্যস্ত জোড়া ফুল ও পদ্ম ফুল। তৃতীয় ফ্রন্ট, চতুর্থ ফ্রন্ট, দ্বিতীয় ফ্রন্ট, এত ফ্রন্ট, তারপরে এখন আবার হুমায়ুন ফ্রন্ট। আমরা এত ফ্রন্ট দেখে দেখে ক্লান্ত। আমরা শুধু বুঝি মানুষের সঙ্গে থেকে রাজনীতি করতে হয়, মানুষের পাশে থাকতে হয়। বিমানবাবু অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবে আমি ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার যে রাজনৈতিক জীবনযাপন শ্রদ্ধা জানাই। কিন্তু এই ভবিষ্যৎ, এই জোটের ভবিষ্যৎ, আর ভোট চলে এসছে, ওনারা কি করবেন সেটা ওনারাই ঠিক করবেন। সিপিএম কোথায় ভোট কাটে? হিন্দু পাড়াতে। তৃণমূলের ভিটিম সিপিএম। মানুষ নাকি কংগ্রেস সিপিএম নিয়ে ভাবছে, এটা ভাবলেও হাসি পায়। ওরা জোট করুক জট করুক, ওরা আসলে তৃণমূলের ভিটিম। ওদের একটাই লক্ষ্য, একটাই কাজ, তৃণমূল বিরোধী ভোটকে টুকরো করা। ওনাদের সব থেকে হেভিওয়েট প্রার্থী সব থেকে ভালো জায়গায় খুঁজে সেখানে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানেও হেরে এসেছেন। প্রশ্নটা হেভিওয়েট, লাইট ওয়েট এ ধরনের কিছু নয়। প্রশ্নটা হচ্ছে বামরা বর্তমান রাজনীতিতে তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে দিল্লিতে তৃণমূলের সাথে, আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে। মানুষ বুঝে গেছে বামপন্থীদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলের এজেন্ট হয়ে বিরোধীদের ভোট কাটা। তাহলে কি দাঁড়াচ্ছে? তৃণমূল বিজেপির কথায় কি কান দেবেন বিমান, নওশাদ, হুমায়ুনরা? নাকি জোটের রাস্তায় হাঁটবেন শুভঙ্কর রাও? আর জোট যদি হয় তাহলে কবে? ভোট ঘোষণা হয়ে গেলে, নাকি কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ শোনা গেলে?
কথায় আছে লাল মানেই লাল ফিতের ফাঁস, আর হাত মানে প্রশ্ন ঘুরছে। উত্তর কবে মেলে দেখা যাক। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।